তারপরে এই তো সরকারের অবস্থা, তো ডেফিনেটলি উই আর স্টিল নট ফিলিং সিকিউর। চাকরি পেতে হলে তোমাকে বাইরে যেতেই হবে। তা আমার মনে হয় যে সরকার আছে এই সরকারটাই থাকলে ভালো, আমার কোনো পরিবর্তন দরকার নেই। নমস্কার, আপনারা দেখছেন রেভলিউশন বেঙ্গল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসন্ন বিধানসভা নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলির মধ্যে অন্যতম যাদবপুর কেন্দ্রে। একসময় এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী হতেন জিতে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আবার 2011 সালে এই কেন্দ্রতেই তাকে হারতে হয়েছিল। 2016 সালে ফের সুজন চক্রবর্তী দখলে আসলেও আবার কিন্তু হারতে হয়েছিল 2021-এ। যাদবপুর কেন্দ্র হয়েছিল জোড়াফুলের দখলে। প্রায় 39,000 ভোটের ব্যবধানে জিতে জয়ী হন দেবব্রত মজুমদার। কি ভাবছে যাদবপুরবাসী? কতটা কাজ হয়েছে যাদবপুরে? এবারও কি তৃণমূলের রমরমা, নাকি বামেদের কামব্যাক, নাকি এরই মাঝে জায়গা করে নিতে পারবে বিজেপি? চলুন দেখা যাক। নারী নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আপনি কি ভাবছেন? দেখুন, নারী নিরাপত্তা বলতে ডেফিনেটলি নারীরা এখনও সিকিউর সেইভাবে হয়নি, যেভাবে যা সব আরজিকরের কেস ঘটছে, আর তারপরে এই তো সরকারের অবস্থা, তো ডেফিনেটলি উই আর স্টিল নট ফিলিং সিকিউর ওয়েন ইউ আর লাইক অন দ্য ওয়ে টু, মানে যখন বাচ্চাকে নিতে যাচ্ছি বা যাই করি, চাকরির ক্ষেত্রে বলুন, রাত্রিরে বেরোবার ক্ষেত্রে বলুন, একদমই সিকিউর আমরা ফিল করি না। কী করে ফিল করব বলুন? গভর্নমেন্ট কি সেরকম সিকিউরিটির ব্যবস্থা করছে না, শুধু মুখে কথা। যতই আপনি মানে যাই করে নিন, পলিটিক্যাল মানে থাকলে তবেই আপনি বাঁচবেন, মানে এরকম একটা আমরাই সব এরকম একটা দেখাচ্ছে। দিস ইজ নট ফেয়ার, অ্যাবসলিউটলি নট ফেয়ার। কি মনে হচ্ছে যাদবপুরের হাওয়া এবার কোন দিকে? মানে বিজেপি আবার আসতে পারে, নাকি তৃণমূল সেই একই রমরমাতে আসবে? এখানে কি দুটো পার্টির ইলেকশনটা হচ্ছে? এখানে আরও পার্টি আছে তো, এখানে সিপিএম আছে, কংগ্রেস। তাহলে এই বাইনারিটা কেন? যে টিভি চ্যানেলগুলো যেগুলো বাইনারি ইয়েতেই করে, এটাও তো দেখি সে একই ব্যাপার। আরও তো পার্টি আছে, সিপিএম আছে, সেখানে কংগ্রেসও আছে কিছু, যাই হোক ওরা ক্যান্ডিডেট দিয়েছে। তাহলে এই দুটোর মধ্যেই বা হবে কেন? আমার কথা এমনি পরিষেবা যাদবপুরে আপনাদের কি মনে হয়? আপনাদের যদি যেই আপনাদের যে রয়েছেন দেবব্রত মজুমদার, ওনার কাছে দাবি জানালে কি দাবি জানাতে পারেন যে এত বছরে কি কাজ করতে পারলেন উনি? এটা ঠিক আমরা এদিকে ওটা বুঝতে পারি না যে কী কাজ হয়েছে না হয়েছে, কারণ এখানকার কাউন্সিলর তো ওদেরই কাউন্সিলর, তৃণমূলের। আমরা ঠিক ওটা বুঝতে পারি না। আমি 100 দিনে কাজ করে রিক্সা চালাই, এটুকুই আমি জানি। আর পাঠায় যেটুকু ভোট দেওয়া যেমন দেয় মানুষ, আমি তেমনই দিই। তা আমার মনে হয় যে সরকার আছে এই সরকারটাই থাকলে ভালো, আমার কোনো পরিবর্তন দরকার নেই। এতদিন ধরে তো আপনারা তৃণমূলকে দেখছেন, দেবব্রত মজুমদারও রয়েছে, তো এইবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে রয়েছেন দেবব্রত মজুমদার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী, এবং বিজেপি থেকে রয়েছেন শর্বরী মুখার্জি। আপনার কি মনে হয় কোন প্রার্থীকে আপনি বেশি ভরসা করতে পারেন? হ্যাঁ, আমি তো দু ফুলকেই দেখলাম, তৃণমূল বিজেপি। আমার মনে হচ্ছে এখানে বামফ্রন্ট মনোনীত প্রার্থী যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনাকেই দরকার। উনি সব দিক থেকেই স্বচ্ছ, আর বিধানসভায় গেলে সবার জন্য উনি কথা বলার মতন তৈরি একদম। মানে এদের দিয়ে আর ভরসা করা যাচ্ছে না। আপনি যে এই যে দেবব্রত মজুমদার 2021-এ এখানে প্রার্থী মানে নির্বাচিত হয়েছিল, 5 বছরে আপনি কি সুবিধা পেয়েছেন? না, উনি অমায়িকলো। ওনার সব কিছুই আমরা যখন যা গেছি উনি যা বলেছি সবই করে দিয়েছে। লোক হিসাবে খুবই ভালো। যাদবপুরের মেইন সমস্যা হচ্ছে যে পানীয় জলের সমস্যা। না, জলের এখন আমাদের কোনো অসুবিধা, হ্যাঁ জল এখন ঠিক মতনই আসা যাওয়া, এখন আর জলের কোনো প্রবলেম নেই, জল এখন সব ভালোভাবেই আসছে। আচ্ছা দাদা, আপনি তো বললেন আপনি অটো চালান, অটো চালক একজন, তো আপনি আগে ফেস করেছেন কখনো এই সমস্যা যে গ্যাসের দাম এত বেড়েছে? এই সমস্যাটা আগে কোনোদিন ফেস করিনি, যার জন্য এখন এই গ্যাস যে সমস্যাটা হচ্ছে এখন, ওই জন্য এখন আমরা গাড়ি চালানো বন্ধ করে দিচ্ছি। কেন? রাত জেগে গ্যাস ভরে নিয়ে আসছি, তারপর আমাদের ভাড়াটা তো বাড়ছে না, যেই ভাড়া সেই ভাড়া রয়েছে। মানে যেটা আমাদের আগে গ্যাস মালিক তেল যেটা পাচ্ছি তো আমাদের হতো 700 টাকা হতো, সেটা এখন 850 টাকা থেকে 900 টাকা হয়ে গেছে। আর গ্যাসের বিবস্ত্র লাইন যে কোনো পাম্পে 57 টাকা লিটারের থেকে 82 টাকা 96 পয়সা হয়ে গেছে, যার জন্য এখন গাড়ি চালিয়ে কোনো লাভ হচ্ছে না। এবার আপনাদের যে ভাড়াটাও যে বাড়বে, ভাড়াটা বাড়লেও তো সেটা মানুষেরই এফেক্ট, মানুষও আবার বলছে যে হ্যাঁ ভাড়া বাড়ছে, উঠতে চাইবে না তো, কিন্তু তার জন্য এখন আমাদের ভাড়াটা তো
বাড়ানো যাচ্ছে না এই কারণে যে প্যাসেঞ্জার বাসে চলে যাবে, অটোতে উঠবে না, ওই কারণে যেরকমভাবে চলছে ওইভাবে চালাচ্ছে। আপনি এই অঞ্চলেই চালান তাই তো? আমি গড়িয়া 5 নম্বর রুটে চালাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গড়িয়া টু গোলপার্ক 5 নম্বর রুটে আমি গাড়ি চালাই। ওই অটো সমস্যার জন্য এখন আর গাড়ি চালানো বন্ধ করে দিয়ে এখন অন্য একটা কাজ করি, আমি সেটাই করছি, আর এটাই শেষ। তাহলে বলছেন যে গ্যাসের দাম যদি আগের থেকে বেড়ে থাকে তাহলে তো আপনাদের ভাড়াতেও তো সেটা এফেক্ট করবে। এফেক্ট তো করছে, আপনাদের তো একই ভাড়া নিতে হচ্ছে, তাহলে হচ্ছে তো সেটা তো আপনাদের লাভটা কমই হচ্ছে। লাভ কম হচ্ছে, আগে যে মায়নাটা করতাম সেই মায়নাটা থেকে একটু কম হচ্ছে। গ্যাসের দামটা যদি একটু কমে, যেটা ছিল সেই দামটা থাকলে আমাদের সেই জায়গাটা আবার ঠিকঠাক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে গ্যাসটা প্রত্যেকটা পাম্পে অ্যাভেলেবেল থাকলে আমাদের সুবিধা, তাহলে আমাদের রাত জাগতে হয় না, আমরা গাড়িটা ঠিক মতন চালাতে পারি। আজকে রাত্রির জায়গায় গ্যাস নিয়ে আসছি, কালকে সকালে ডিউটি করতে পারছি না। কী হচ্ছে, সমস্যাটা আমাদেরই হচ্ছে। এগুলো তার সরকার দেখছে না, আর কেউ দেখছে না, এগুলো আমাদের সমস্যা, আমাদের চলতে হচ্ছে এটাকে নিয়ে। আর ঘরে যা একজন অসুস্থ মানুষ, তার ট্রিটমেন্টে এত খরচ, ওষুধের কি দাম, হিমশিম খেয়ে যাচ্ছে, খুব কষ্ট করে আমাদের চলতে হচ্ছে। মানে বাড়িতে কেউ সরকারি কর্মী না রয়েছে? না 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 না, সরকারি চাকরি কোথায়, এখন তো সব প্রাইভেট। আর প্রাইভেটও বা সেইভাবে কোম্পানি কোথায়, আমরা কোথায়, ছেলেরা পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরি কোথায় আমাদের? হ্যাঁ, প্রাইভেট ফার্মেও তো সেই অর্থে বোধহয় স্যালারি যেটা থাকে, স্যালারি তো না না না, একদমই সেরকম না, চলতে হচ্ছে হিসাব করে বুঝে চলতে হয়, কিন্তু অসুস্থ মানুষকে নিয়ে তো সেভাবে হিসাব করে চললে হবে না, তার ট্রিটমেন্ট তো দিতেই হবে। আর এই যে ট্রিটমেন্টগুলো যে দেওয়ার কথা বলছেন সেই হাসপাতালে, সেগুলো তো সরকারি হাসপাতালে পাচ্ছেন না। না না না, সরকারি হাসপাতালে গেলে আজকে বলবে কালকে আসুন, কালকে বলবে 3 দিন পরে আসুন, এবার হাঁটতে দেখা যাবে পেশেন্টের অবস্থাই কাহিল হয়ে যাচ্ছে। সেভাবে ট্রিটমেন্ট কোথায়, সরকারি হাসপাতাল সেভাবে ট্রিটমেন্ট করে কোথায়? মানে ফ্রিতে কোনো চিকিৎসা আপনারা পাচ্ছেন না বলছেন? কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু না। তা আপনাদের মানে যে ট্রিটমেন্টগুলো করাতে হচ্ছে সেগুলো সমস্ত প্রাইভেট হসপিটালে করাতে হচ্ছে, তার নিশ্চয়ই প্রচুর খরচ, আর খুব কষ্ট করে করাতে হচ্ছে। লোকটাকে সুস্থ করতে হবে সেই চিন্তা করে করতে হচ্ছে, কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তা আপনাদের এই যাদবপুরে তো এখন আমাদের প্রার্থী যারা রয়েছেন, ধরুন তৃণমূল থেকে দাঁড়িয়েছেন দেবব্রত মজুমদার, সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি থেকে শর্বরী মুখার্জি। তো আপনাদের কি মনে হয় যে মানে কে বিধানসভায় গেলে মানুষের জন্য কথা বলে, আপনাদের এই যে ওষুধের দাম এত বাড়ছে, জিনিসপত্রের দামও তো বাড়ছে, সংসার চালাতে এরকম অবস্থা হচ্ছে, আপনারা সেটা বুঝতে পারছেন ভালো করে, আপনার কি মনে হয় যে মানে কে গেলে আপনাদের ভালো হবে? তৃণমূল তো এতদিন ছিল, আমরা সেভাবে তো সুযোগ সুবিধা পাইনি, সত্যি কথা। এখন চেঞ্জের দরকার আছে, আসুক সিপিএম, আমরা চাই সিপিএম আসলে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভদ্রলোক, সে যদি কিছু করে আমাদের জন্য, আশায় আছি। 2021 সাল থেকে আপনাদের এখানে মলয় মজুমদার রয়েছে, দেবব্রত মজুমদার যিনি প্রার্থী হিসাবে এইবারের রয়েছেন তৃণমূলের। এলাকায় কাজ কতটা হয়েছে? পরিশ্রুত পানীয় জল কি পাচ্ছেন? আর এলাকার যে রাস্তাঘাট দেখছি, আমি যেভাবে আসলাম, আমিও তো এই দিক দিয়ে আসলাম, দেখলাম রাস্তাঘাটের কীরকম অবস্থা, কি মনে হচ্ছে? না, পানীয় জল তো সেইভাবে পাই না, কারণ এখানে গাড়ির নিচের জল এখনো অবধি আসে না। এটা দীর্ঘদিনই হয়ে গেল, বলছে এই সমস্যার সমাধান মিটবে, দেখা যাক, সেটা আমরা অপেক্ষায় আছি। রাস্তাঘাটে তো এরকম হয়, বর্ষা আসলে আবার বাড়ির মানে এখন তো আগে সেরকম যা জল জমতো না, এখন তো প্রচুর জল জমে, এখন রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়ি আমাদের নিচু হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। প্রতিবার ভোটের আগে যা হয়, সব ইলেকশনের আগেই দেখছি রাস্তায় পিচ পড়ে, রাস্তা উঁচু হয়, তো এরকম করতে করতে তো কিন্তু বর্ষার সময় তো পুরো জল এখানে একদম পুরো ভরে যায়, জলের তলাতেই থাকে। এটা আগে হতো না, এখন হচ্ছে, জল জমছে ভালোই। কিন্তু আমরা তো বাড়ির পাশেই তো এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটাই তো সব থেকে বড় উন্নয়ন আমাদের এখানে এখন। এই তো চলছে এখন এইরকম অবস্থা, এখন এখানে বাড়ি তো এত বড়, বাড়িটা এত বড় হেলে গিয়ে যে এত বড় একটা দুর্ঘটনায়, মানে এটা আপনাদের বাড়ির একেবারেই কাছে, এই অঞ্চলেতেই আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনার হয়ে গেল, সেটা তো একটা কম বড় কথা নয়। এটা তো আপনাদের বাড়িও এফেক্ট হতে পারতো বা হয়নি। এটা তো সত্যি কথা বলতে সেই পুরনো, সেই কবেকার, সেই প্রায় 50 বছরের আমার তো বাড়ি, তখন তো আর কলমের ব্যাপার ছিল না, গাঁথনির বাড়ির যে ভেতরে আমার কোনো অসুবিধা হয়নি, সেটা এখন তো আমি তো বুঝতে পারছি না, এবার আস্তে আস্তে তো আমিও বুঝবো না। আজ আমরা দিনভর ঘুরলাম যাদবপুরের বিভিন্ন অঞ্চলে, অলিতে গলিতে দিনভর কথা বললাম মানুষদের সাথে। সেখানে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। কেউ বা বলছেন নারী নিরাপত্তা একেবারেই নেই, কেউ বলছেন
যে যাদবপুরের বিধায়কের কাজে তারা ভীষণভাবেই সন্তুষ্ট। কেউ বা বলছেন যাদবপুরের বিধায়ক ঘুরে ঘুরে দেখেছেন, কেউ বলছেন একেবারেই কাজ হয়নি। তো দেখা যাক না শেষ হাসি কে হাসে, অপেক্ষা করতে হবে তার জন্য 4 মে অবধি। যাদবপুর থেকে নীলাঞ্জনা দত্তের রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।